এটা যেন রূপকথার গল্পকেও হার মানায়। ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় তার করছেন। মাসিক ইনকাম 4 থেকে 5 23 লাখ বছরের টাকা। যুবক তৈরি করেছেন 300 মানুষের কর্মসংস্থানের সুযোগ। সোশ্যাল মিডিয়া জুড়ে ফ্রিল্যান্সারদের রিচ লাইফস্টাইল দেখে যদি আপনিও স্বপ্ন দেখেন একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার, then let me warn you, you are being scammed. হাই, আমি কাজিম রাফসান, co-founder and CEO of Rough Cuts Creative Limited. এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশের অধিকাংশ ফ্রিল্যান্সাররা স্ক্যামের শিকার হচ্ছে এবং কেন রাতের পর রাত জেগে পরিশ্রম করা সত্ত্বেও তাদের সকল প্রয়াস ব্যর্থ হয়। তবে ভয় পাবার কোনো কারণ নেই। একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার টার্নড এন্টারপ্রেনার হিসেবে এই ভিডিওতে আমি শেয়ার করব 3টি স্টেপের সাকসেস রেসিপি, যা আপনার জীবনের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দিয়ে আপনাকে দেবে আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করার একটি নির্ভরযোগ্য দিক নির্দেশনা। আমির একজন উচ্চশিক্ষিত তরুণ, চাকরি পাচ্ছে না, তাই এই নিয়ে হতাশায় ডুবে আছে। একদিন ফেসবুকে স্ক্রল করতে গিয়ে দেখে ফ্রিল্যান্সিং করে গ্রামের ছেলে আজ কোটিপতি। ব্যাস, সে ধরে নিল ফ্রিল্যান্সিং এমন একটি ম্যাজিক্যাল পেশা যা দিয়ে খুব দ্রুত আর্থিক সফলতা অর্জন করা যায়। প্রথমত, ফ্রিল্যান্সিং কোনো পেশা না, এটি একটি মোড অফ ওয়ার্ক, যেটি করে আপনি ফিক্সড স্যালারি ও কমিটমেন্টের পরিবর্তে প্রজেক্ট বেসিসে টাকা উপার্জন করেন। আপনি পেশায় একজন ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটার কিংবা ওয়েব ডেভেলপার, কিন্তু আপনার কাজের ধরনের প্রেক্ষিতে, যেটি হলো প্রজেক্ট বেসিসে কাজ করা, আপনি একজন ফ্রিল্যান্সারও। তাই ফ্রিল্যান্সিং করে কেউ সফল হয়েছে কথাটি একটু মিসলিডিং, বরং তিনি সফল হয়েছেন একটি নির্দিষ্ট স্কিলে হাই লেভেলের দক্ষতা অর্জন করে। দ্বিতীয়ত, সফলতা কখনো কাজের ধরন থেকে আসে না, এমনকি আপনার সফলতার ভিত্তি আপনার কোনো স্কিলও না। আপনার সফলতার মূল হাতিয়ার আপনি নিজে। আপনি কি আপনার স্কিল লেভেল ইন্ডাস্ট্রির টপ 10%-এ নিয়ে যেতে সক্ষম? আপনার কমিউনিকেশন স্কিল কি যে কোনো ক্লায়েন্টের আস্থা অর্জনের জন্য যথেষ্ট? যখন সব কিছু আপনার বিরুদ্ধ স্রোতে চলছে, তখন আপনার রেসপন্স কতটা স্থির জায়গা থেকে আসে? আপনার থট প্রসেস কতটা নিরপেক্ষ? এবং আপনার ডিসিশন মেকিং কতটা কার্যকরী? তারা সফল হয়েছে কারণ তাদের এই চারিত্রিক গুণাবলী আছে, নট বিকজ ফ্রিল্যান্সিং করে তারা সাকসেসের কোনো সিক্রেট শর্টকাট খুঁজে পেয়েছে। তাই সর্বপ্রথম মাথা থেকে এই ভুল ধারণাটি একেবারেই ঝেড়ে ফেলুন যে ফ্রিল্যান্সিং করেই সফল হওয়া যায়। এবার একটু নিজের কথায় আসি। আমাদের ইউকে বেসড কোম্পানির মূল সার্ভিস হলো ভিডিও এডিটিং এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি। প্রাসঙ্গিক কারণেই আমাদের খুব ভালো মানের ভিডিও এডিটার, ডিজাইনার, কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট সবসময় প্রয়োজন হয়। কিন্তু চাকরির প্রত্যাশায় আমাদের কাছে যে মেইলগুলো আসে, অনেস্টলি সেগুলো দেখে আমরা খুবই হতাশ। এত লাখ লাখ ফ্রিল্যান্সার, কিন্তু স্কিলফুল ফ্রিল্যান্সার এত কম কেন? ঠিক যেমন আমাদের এডুকেশন সিস্টেমে থিওরি বেসড পড়াশোনার প্রাধান্যের কারণে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল স্কিলের মাঝে একটা বড় গ্যাপ রয়ে যায়। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ঠিক তার উল্টো ব্যাপারটা ঘটে। কীভাবে? একটু পর বলছি। বাট ফার্স্ট আমি শেয়ার করতে চাই 5 মেজর মিস্টেক্স, যাকে আমি বলি 5 ডেডলি সিনস কমিটেড বাই আ ভিডিও এডিটর। আপনি যে কোনো সেক্টরে ফ্রিল্যান্সিং করতে পারেন, কিন্তু অনেকগুলো পয়েন্টই আপনার সেক্টরের জন্য প্রযোজ্য। নাম্বার 1, শুধুমাত্র টাকার পেছনে ছোটা। দিস পয়েন্ট হার্টস মি দ্য মোস্ট। ভিডিও এডিটিং শব্দ দুটোর মধ্যে এডিটিং ওয়ার্ডটা আসলে খুবই আন্ডাররেটেড। এমনকি কখনো হয়েছে একটি সিনেমা দেখে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে? কিংবা এমন কোনো সিরিজ যা দেখে আপনি বিভোর হয়েছিলেন আপনার ভেতরের নতুন কোনো এক জগতে? শিল্প তো এমনই, যা সৃষ্টি হয় গভীর জীবনবোধ থেকে। ভিডিও এডিটিংও ঠিক তেমনই এক শিল্প। মানুষের হৃদয়ের যত আবেগ, সুখ দুঃখ, না পাওয়ার হাহাকার কিংবা পাওয়ার হাতছানি, অজানার ভয় কিংবা বিশুদ্ধ প্রেম, কোনো ভিডিওতে এই অনুভূতিগুলো কতটা সাবলীল ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তা নির্ভর করে একজন ভিডিও এডিটরের একটি সিম্পল কাটের ওপরে। কিন্তু আপনি শুধুমাত্র যদি টাকার লোভে এই শিল্প চর্চা করেন, তাহলে সেই মহামূল্যবান কার্ডটি কোথায় দেওয়া উচিত এই বোধ আপনার তৈরি হবে না। একটা স্ক্রিপ্ট যত ভালোই হোক না কেন, এডিটর যদি ডিরেক্টরের ভিশনকে রেপ্লিকেট করতে না পারে, তাহলে কখনোই একটা ভিডিও তার অডিয়েন্সের ওপর সেই ইমোশনাল ইম্প্যাক্টটা ফেলতে পারবে না। একজন এডিটরের ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক হাই হতে হয়, আদারওয়াইজ একটা প্রিম্যাচিওর কাট অথবা একটা ডিলেড কাট পুরো স্টোরির ফ্লো একেবারেই নষ্ট করে দিতে পারে। সিন নাম্বার 2, এডিটিং সফটওয়্যার শেখা আর এডিটিং শেখাকে এক মনে করা। শুরুতে একটু কনফিউজিং মনে হতে পারে, এডিটিং সফটওয়্যার শিখলেই তো আমি এডিটিং শিখে যাই, তাই না? নট অ্যাট অল। আপনি ছোটোবেলায় প্রথমে অক্ষর লেখা শিখেছেন, সরা খুব ভালো লিখতে পারেন, এবং এরপর আস্তে আস্তে শব্দ গঠন করা শিখে বাক্য লিখতে শুরু করেছেন। এখন শুধুমাত্র আপনি লিখতে পারেন বলে আমি যদি আপনাকে একজন লেখক বা রাইটার বলি, যে রাইটাররা সাহিত্য রচনা করে, তাদের সাথে যদি আমি আপনাকে কম্পেয়ার করি, সেটা যেমন হাস্যকর হবে, এডিটিং সফটওয়্যার শিখে নিজেকে এডিটর ভাবাও ইকুয়ালি হাস্যকর। একটু চিন্তা করে দেখুন, একসময় যখন এই অ্যাডভান্স সফটওয়্যারগুলো ছিল না, তখনও কিন্তু ফিল্ম ছিল, ফিল্ম এডিটর্স ছিল, এবং তারা কিন্তু অসাধারণ কিছু সিনেম্যাটিক মাস্টারপিস তৈরি করেছেন। মানুষের আবেগ অনুভূতি সব সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো কিন্তু
ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছেন। সো আপনি তখনই নিজেকে একজন এডিটর দাবি করতে পারেন যখন আপনি ভিডিওর মাধ্যমে মানুষের অনুভূতিকে ফুটিয়ে তোলার শিল্প রপ্ত করেছেন। আদারওয়াইজ আপনি একটা নতুন ইফেক্ট শিখেছেন, আবেগের মুহূর্তে সেটা দিয়ে দিলেন। আপনি ভিডিওর থিম না বুঝে এক থিমের কালার প্যালেট আরেক থিমে ইউজ করলেন। হয়তো ভিজুয়ালি আপনার কাছে মনে হচ্ছে এটা সুন্দর লাগছে, কিন্তু একটা ভিডিও মানুষ মনে রাখে তার ইমোশনাল ইম্প্যাক্টের কারণে। একটু আগে বলেছিলাম না যে কিভাবে আমাদের এডুকেশন সিস্টেমের অপোজিট প্রসেস এটা। এডুকেশন সিস্টেমে আমাদের থিওরির উপর প্রাধান্য থাকে, অ্যান্ড যার ফলে আমাদের প্র্যাকটিক্যাল স্কিল খুব একটা গড়ে ওঠে না। কিন্তু এখানে কিন্তু আসলে আমাদের থিওরিটার উপরেই প্রাধান্য দেওয়া উচিত। আপনার এডিটিং ফান্ডামেন্টালস যত ক্লিয়ার হবে, যত আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একটা এডিটর যা চুজ করে তা কেন করেন, সে একটা কাট কেন করলো, সে এটা কখন করলো, অ্যান্ড সেটা স্টোরিতে কীভাবে প্রভাব ফেলছে, এই জিনিসগুলো যতক্ষণ ক্লিয়ার হচ্ছে না ততদিন পর্যন্ত টুলস শিখে আপনি কখনোই এমন ভিডিও তৈরি করতে পারবেন না যেটা লং টার্মে ইম্প্যাক্টফুল অ্যান্ড মেমোরেবল। সিন নাম্বার 3, এটা অনেকটা আগের মিস্টেকটার সাথে কানেক্টেড। যখন আপনি টুলস শেখাকে এডিটিং শেখা মনে করছেন, তখন আপনি এডিটিংয়ের যে ফান্ডামেন্টালসগুলো উইচ আর ডিজাইন প্রিন্সিপাল, ভিজুয়াল স্টোরি টেলিং, এগুলো স্কিপ করে যাচ্ছেন। 2025 সালে এসে আপনাকে যদি একজন ভালো ভিডিও এডিটর হতে হয়, আপনাকে অবশ্যই একজন ভালো ডিজাইনারও হতে হবে। আপনাকে বুঝতে হবে কীভাবে কম্পোজিশনের সাথে বিউটি সরাসরি কানেক্টেড। একইভাবে কন্ট্রাস্ট, ব্যালেন্স, হায়ারার্কি, কালার থিওরি, এই সব কিছু ভিজুয়াল স্টোরি টেলিংয়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বেসিসগুলো না জেনে all you do is copy the style of famous YouTubers and then every video looks like Iman Gaze. They love me. No creativity, no personality. Video editing মানেই যেন কিছু certain icons, কিছু dotted lines, কিছু certain backgrounds, and then কিছু text animations, and as a result ভিডিও এডিটর হিসেবে আপনার কোনো ইউনিক আইডেন্টিটি তৈরি করতে পারেন না। এডিটিংয়ে একটা কাট করার আগে, কিংবা একটা এফেক্ট দেওয়ার আগে, কিংবা একটা অ্যানিমেশন দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করেছেন, কেন আমি এটা এখানে ইউজ করছি? দিস ব্রিংস মি টু দ্য মিস্টেক নাম্বার 4, নট থিঙ্কিং লাইক অ্যান এডিটর। একজন সত্যিকারের এডিটর তার সফটওয়্যারের সামনে, তার কম্পিউটারের সামনে বসার আগেই ভিজুয়ালাইজ করে হাউ হি ওয়ান্টস দ্য ভিডিও টু লুক। দিন শেষে যখন আপনি ইমোশনকেই ক্যাপচার করতে চাচ্ছেন, আপনার নিজেকে আগে অ্যাজ অ্যান এডিটর সেটা ফিল করতে হবে। যখন আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে কিভাবে আমি সার্টেন ইমোশনকে হাইলাইট করব, কিভাবে ফ্লো তৈরি করব, কিভাবে স্টোরি বোর্ডিং করব, অনলি তখনই আপনি রাইট ডিসিশনসগুলো মেক করবেন। সো দ্য এডিটিং শুড হ্যাপেন ইন ইউর মাইন্ড ফার্স্ট। এই টপিকটা নিয়ে আমি নিয়ার ফিউচারে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। যখন আপনার কাছে এই ক্ল্যারিটি চলে এসেছে যে আপনি এক্স্যাক্টলি ভিডিওটা কিভাবে এডিট করতে চান, এই জায়গাটাতে হচ্ছে আপনার টুলসের মাস্টারি প্রয়োজন হয়। আপনার টুলস কতটুকু আয়ত্ত করতে পেরেছেন, টুলসের কী কী টেকনিক্যালিটিস আপনার এখনও শেখা বাকি, আপনার স্পিড কতটা ফাস্ট করতে হবে, এই জিনিসগুলো অনলি এখন প্রাসঙ্গিক হবে। তার আগ পর্যন্ত আসলে আপনার ফোকাস টুলস মাস্টার করার প্রতি দেওয়াই উচিত না। আপনার সম্পূর্ণ ফোকাস থাকা উচিত কিভাবে একজন এডিটরের মাইন্ড আপনি রিড করতে পারছেন, which means in turn আপনি নিজেও এডিটরের মতো চিন্তা করা শুরু করেছেন। সিন নাম্বার 5, being too loud in a video. একজন এডিটর তখনই সাকসেসফুল যখন ভিউয়ার হিসেবে আপনি সেন্সই করতে পারবেন না যে এডিটিংটা হয়েছে কোথায়। অর্থাৎ আপনি ভিডিও স্টোরিতে এতটা ইমার্সড হয়ে গিয়েছেন, ইউ ডিডন্ট ইভেন নোটিস যে এটা এডিটেড ভিডিও। আমরা যখন কোনো ফিল্ম খুব এনজয় করি, আমাদের সাথেও কিন্তু ঠিক এমনটাই হয়। সময় কখন চলে গিয়েছে, এটা যে একটা ফিল্ম ছিল, উই টোটালি ফরগেট। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। একজন এডিটর তখনই একজন গ্রেট স্টোরি টেলার হন যখন তার এডিটিং আপনি খুঁজেই পাবেন না। হ্যাঁ, অবভিয়াসলি আপনি যদি অ্যাটেনশন দেন এডিটিং খোঁজার জন্য, তখন আপনি নোটিস করবেন, বাট অ্যাজ ইউ গো অলং দ্য স্টোরি ইউ উডন্ট ইভেন নোটিস দ্যাট ইট ওয়াজ এডিটেড। কিন্তু অধিকাংশ এডিটর যারা আমাদের কাছে তাদের পোর্টফোলিও পাঠায়, তাদের মধ্যে একটা কমন ইস্যু হলো যে তারা টু মাচ নিজের এডিটিং স্কিলসকে শো অফ করতে চায়। অ্যাজ এ ভিউয়ার আমি কখনই একটা ভিডিও ওপেন করি না এডিটরের এডিটিং স্কিল দেখার জন্য। আমি ওপেন করি বিকজ ভিডিওটার যে টাইটেল, যে থাম্বনেইল বা যে টপিকটা, সেটা আমাকে ইন্ট্রিগ করেছে সামহাও। এডিটরের সাকসেসই হচ্ছে যে সে যদি শুরু থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওর প্রতি আমাকে হুক রাখতে পারে। ভিডিও চলাকালীন সময় যদি আমি নোটিস করি যে ওয়াও কি দারুণ এডিটিং করেছে, এর মানে হচ্ছে সে হয়তো এমন কোনো ইফেক্ট ইউজ করেছে যেটা আমি প্রথমবার দেখেছি, কিন্তু স্টোরি থেকে যখনই সেটা আমাকে সরিয়ে নিচ্ছে অ্যান্ড আমি এডিটিংকে প্রশংসা করছি, আমি কিন্তু পরে স্টোরিটাতে আর সেই একই এঙ্গেজমেন্টটা ফিল করবো না। দেন এডিটর হিসেবে সে কিন্তু অ্যাকচুয়ালি ফেল করলো। এই সিম্পল কনসেপ্টটা এডিটরদের মাথায় ঢোকানোটা যে কি মুশকিল, আই ক্যান টেল ইউ। সিন নাম্বার 6, অ্যান্ড এই সিনটা শুধুমাত্র বাঙালি না, অলমোস্ট সাবকন্টিনেন্টের মোস্ট এডিটার্সদের ক্ষেত্রে খুব কমনলি আমরা দেখি। সামহাও তারা তাদের ক্লায়েন্টদের ট্রাস্ট অর্জন করতে পারে না। অ্যাজ অ্যান এডিটর ইউ মাস্ট লার্ন হাউ টু সেল ইউর সেলফ অ্যাজ সামবডি আই ক্যান ট্রাস্ট। ক্লায়েন্টের একটা আস্থার জায়গায় যদি আপনি হন, অর্থাৎ সে জানে যে আপনি একটা সার্টেন কোয়ালিটি অলওয়েজ প্রোভাইড করবেন, অ্যান্ড ক্লায়েন্ট যদি কোনো ফিডব্যাক দেয় সেটাকে অ্যাকুরেটলি অ্যাপ্লাই করতে জানেন, তখন কিন্তু সেই ক্লায়েন্ট আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে আর কাজ করতে চাইবে না। আপনাকে এমন একটা পার্সোনালিটি বিল্ড করতে হবে যেন আপনার ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করতে পারে। স্পেশালি আপনি যখন কিছু প্রমিস করবেন সেটাকে যেভাবে হোক
রাখার ট্রাই করবেন। আমাদের কাছে প্রায় এমন অনেক পোর্টফোলিও আসে যেগুলো খুবই ভালো মানের, কিন্তু তাদেরকে যখন অ্যাকচুয়ালি কোনো কাজ করতে দেওয়া হয় তখন সেটার কোয়ালিটি আর পোর্টফোলিও কোয়ালিটির মাঝে থাকে আকাশ পাতালের ডিফারেন্স। সো অ্যাজ এ হিউম্যান বিং যদি আমি আপনাকে ট্রাস্ট করতে না পারি, দেন ইন নো ওয়ে আমি আপনার সাথে লং টার্মের জন্য কাজ করবো। ইউ ডোন্ট হ্যাভ টু সেল ইউর সেলফ, বাট ইফ ইউ আর অনেস্ট, জেনুইন অ্যান্ড অথেন্টিক, দেন উইল অ্যাট্রাক্ট ক্লায়েন্টস এনিওয়ে। আমি সেই মানুষটা হতে চাই না যে শুধুমাত্র কমপ্লেন করছে, বরং আমি চাই আমি আমার জার্নি থেকে যা কিছু শিখেছি, আমার সফলতার পেছনে যে যে ছোটো ছোটো গল্পগুলো আছে, সেই সব কিছু শেয়ার করে এই কমিউনিটিটা, স্পেশালি ভিডিও এডিটিং কমিউনিটিটা, যেন খুবই স্কিলফুল এবং খুবই ম্যাচিওর একটা কমিউনিটিতে পরিণত হয়। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমি 3 স্টেপের সাকসেস রেসিপি শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি আপনার জার্নিটার একটা সুন্দর সূচনা করতে পারবেন। তবে তার আগে আমি চাইবো আপনাদের ফ্রিল্যান্সিং জার্নির কে কোথায় আছেন সেটা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন। বাই দ্য ওয়ে, আমাদের কোম্পানিতে আমরা অল দ্য টাইম হায়ার করছি। সো আপনি যদি একজন দক্ষ ভিডিও এডিটর হয়ে থাকেন, যিনি ভিজুয়াল স্টোরি টেলিং এবং ভিউয়ার সাইকোলজিকে কম্বাইন করে একটি ইমোশনালি ইম্প্যাক্টফুল গল্প বলতে পারেন, দেন উই উড লাভ টু হ্যাভ ইউ ইন আওয়ার টিম, হুইচ ইজ বাই দ্য ওয়ে অ্যামেজিং। আপনার সিভি ড্রপ করার জন্য ডিসক্রিপশনে লিঙ্কটি ইউজ করতে পারেন। তবে সিলেক্টেড হওয়ার জন্য এই ভিডিওটির র ফাইল, অর্থাৎ আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটির যে হুক পার্টটা, সেটার র ফাইলও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেই র ফাইলটা আপনি এডিট করে আপনার ফেসবুকে পেজ অথবা আপনার প্রোফাইল থেকে আপলোড করবেন উইথ দ্য হ্যাশট্যাগ RoughCutsEditor. This is the best way to capture our attention and showcase your capability. And by the way, thank you for the free marketing. So here is the 3-step success recipe for a beginner freelancer. Number 1, দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট স্কিলে ফোকাস থাকতে শিখুন। আমি কিওয়ার্ডটা এখানে হাইলাইট করতে চাই। এখানে কিওয়ার্ডটা কিন্তু নির্দিষ্ট স্কিল না, বরং ফোকাসড। একজন সায়েন্টিস্ট যখন অ্যাবসলিউটলি নিউ কিছু আবিষ্কার করেন, এর পেছনেও কিন্তু তার স্কিল ট্যালেন্টের সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাটেনশন। রেজ এ শার্প ফোকাস অন ওয়ান থিং। আপনি ইউনিভার্সের যে কোনো কিছু, যে কোনো মিস্ট্রি নিয়ে যদি একটা সার্টেন টাইম ধরে ফোকাস থাকতে পারেন, দেন ওয়ান ওয়ে অর অ্যানাদার সেই মিস্ট্রিটা রিভিল হয়। 1000 বছর আগে যে বিষয়গুলোকে মানুষের ম্যাজিক্যাল মনে হতো, অসংখ্য মানুষের অ্যাবসলিউট অ্যাটেনশন অ্যান্ড ফোকাসের কারণে কিন্তু সেগুলো এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। আপনি যদি লং টাইম ধরে ফোকাস ধরে রাখতে না পারেন, দেন সব কিছু বাদ দিয়ে সাকসেসফুল হওয়ার, ফ্রিল্যান্সার হওয়ার এসব চিন্তা বাদ দিয়ে আগে শিখুন যে কীভাবে আপনি ফোকাসড টাইম অ্যান্ড ফোকাসড অ্যাটেনশন দিতে শিখবেন। ইফ ইউ ক্যান স্টে ফোকাসড, দেন ইউ আর অলরেডি বেটার দ্যান 99% অফ ইউর কম্পিটিশন। Step 2, English, English, English. Not bookish English, not these types of English. You mother fathers menace this. বরং কীভাবে একজন অ্যাভারেজ মানুষ ইংলিশে কথা বলে, ইংলিশ বা আমেরিকান পিপল কীভাবে তাদের ডে টু ডে লাইফে যেভাবে আমরা বাংলা কথা বলি সেভাবে তারা কীভাবে ইংলিশে কথা বলে। আপনি যেমন আপনার বন্ধুর সাথে যখন কথা বলেন তখন আপনি খুবই কমফোর্টেবল ফিল করেন, খুবই কোজি ফিল করেন, খুব আরাম লাগে, ঠিক সেভাবে যখন আপনি ক্লায়েন্টের সাথে তাদের ডে টু ডে যে লিঙ্গ সেভাবে কথা বলতে পারবেন, তারা ইনস্ট্যান্ট একটা কানেকশন ফিল করবেন। তারা এটা মনে করবে না যে আমি পৃথিবীর অপর প্রান্তে বসে থাকা এমন একজন মানুষ যে ইংলিশ খুব একটা ভালো পারে না, তার সাথে আমি কমিউনিকেট করতে হচ্ছে, এই স্ট্রাগলটা তারা ফিল করবে না। অ্যান্ড স্পেশালি যখন কোনো স্পেসিফিক প্রজেক্ট নিয়ে তারা তাদের ভিশনটা শেয়ার করে, আপনি যে সেটা ঠিক তাদের মতো করেই বুঝতে পারছেন, তাদের ভিশনটা যে তাদের মতো করেই ম্যানিফেস্ট করতে পারবেন, এই ট্রাস্টটা অর্জন করতে পারলে দে ফিল সেফ ইন ইউর হ্যান্ডস। সো ইংলিশ শেখে মানে এই না যে আপনি একটা ইংলিশের গ্রামার বুক খুলবেন অ্যান্ড দেন ইংলিশ গ্রামার মুখস্থ করা শুরু করবেন। মনে রাখবেন, আপনি কিন্তু বাংলা শিখেছেন, কোনো গ্রামার শিখে না। বাংলা আপনি শুনতে শুনতে শিখেছেন। আপনি বাংলা একটা শব্দ শুনেছেন, দেন ওটার সাথে একটা ইমেজ দেখেছেন। ফর এক্সাম্পল, এটা হচ্ছে ঘড়ি, আপনি ঘড়ি শব্দটা শুনেছেন অ্যান্ড দেন এই ইমেজটা দেখেছেন। সো এই ইমেজটা যতবার আপনার সামনে এসেছে ততবার আপনি আপনার ব্রেইনে বলেছেন ঘড়ি ঘড়ি ঘড়ি। সো ন্যাচারালি ঘড়ি আর ইমেজটা ইন্টারকানেক্টেড হয়ে গেছে। আপনি কিন্তু নিজেকে কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপ্লেইন করার নাই যে এটা হচ্ছে ঘড়ি। অলরাইট, সেমভাবে আপনি যখন ইংলিশ শিখতে যাবেন, কোনোভাবেই সেটাকে বাংলায় ট্রান্সলেট করে তারপর ইংলিশ শিখবেন না। আপনি অলওয়েজ ইংলিশেই সেটা ট্রান্সলেশন দেখবেন। নেহার যে বেসিক ভোকাবুলারিগুলো সেগুলোর অর্থ জেনে যাওয়ার পরে যখন কোনো নতুন শব্দ পাবেন তখন আপনি সরাসরি গুগলে সার্চ করবেন না যে এটার বাংলা কি, আপনি সার্চ করবেন যে হাউ দ্য ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স। সো ইংলিশরা কীভাবে ওই ওয়ার্ডটা সেন্টেন্সে ইউজ করে, আপনি সেটা যখন শিখবেন তাহলে আপনি তাদের মতো করে বলা শিখবেন। আপনি ওই ওয়ার্ডটার সাথে যে ভিজুয়ালটাকে অ্যাটাচ করবেন সেটা তখন আর বাংলার যে মিডিয়ামটা সেই মিডিয়ামটা আর ইউজ করবে না। আপনার চিন্তাটা বা আপনার থট প্রসেসটা ইংলিশেই হবে। সো অনলি ওয়েন ইউ আর এবল টু থিঙ্ক ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু স্পিক অ্যান্ড রাইট ইন ইংলিশ লাইক দ্য নর্মাল পিপল অর দ্য নেটিভ পিপল ডু। স্টেপ নাম্বার 3, লার্নিং দ্য বেসিক সাইকোলজি অফ সেলস। এ ব্যাপারে আমার একটু ভিন্ন মত আছে। মার্কেটে প্রচলিত একটা ধারণা আছে যে আপনাকে সামহাও সেল করতে হবে নিজেকে। আপনি যখন এই মাইন্ডসেটে আগাচ্ছেন যে আমার নিজেকে সেল করতে হবে, আপনি অলওয়েজ চিন্তা করছেন যে আমি কিভাবে আরেকজনের কাছে ইমপ্রেসিভ হব, হুইচ মিনস আপনি অথেন্টিক থাকছেন না, আপনি সৎ থাকছেন না নিজের প্রতি। এবং প্রত্যেকটা মানুষের সৌন্দর্যই হচ্ছে তার নিজস্বতা। There are 8 billion people, but nobody like you. যত অথেন্টিকভাবে নিজেকে সেল করতে পারবেন,
ততই আপনি ক্লায়েন্টের কাছে ট্রাস্টওয়ার্দি হবেন। অ্যান্ড এর পাশাপাশি সেলসের যে বেসিক সাইকোলজিগুলো সেগুলো অবশ্যই শিখতে হবে। আজকে আমি এই বিষয়ের আর ডেপথে যাব না, তবে এই নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও পরবর্তীতে বানাবো। অবভিয়াসলি এটা নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। স্টেপ নাম্বার 4 অর আই শুড সে বোনাস স্টেপ, ক্লায়েন্টের সফলতাই আপনার সফলতা। এই পয়েন্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনার রেভিনিউ বা আপনার আর্নিংটা সরাসরি রিলেটেড আপনার ক্লায়েন্টের রেভিনিউর সাথে। আপনি যদি পুরোপুরি ফোকাসটা দেন কিভাবে আমি আমার ক্লায়েন্টের রেভিনিউ মাল্টিপ্লাই করব, কিভাবে আমি তার সেলস জেনারেট করব বা সেলসকে ইনক্রিজ করব, তখন ন্যাচারালি বাই প্রোডাক্ট হিসেবে আপনার আর্নিংও বেড়ে যাবে। আমাদের মাইন্ডসেটটা সবসময় আমি কি পেলাম সেই দিকে থাকার কারণে আমরা কমপ্লিটলি ভুলে যাই যে কী করলে বা আমি আমার সার্ভিসে কী ইমপ্রুভমেন্ট আনলে, আমার কোয়ালিটিতে কী চেঞ্জেস আনলে আমার ক্লায়েন্টের সেলস আরও বাড়বে, আমার ক্লায়েন্টের আর্নিংস আরও বাড়বে। ফর এক্সাম্পল, আমি আমার সেক্টরের উদাহরণ দিয়ে যদি বলি, আ লট অফ এডিটার্স ডোন্ট ইভেন বদার where their client is earning money from. See, this just boggles my mind. আমি এটা বিশ্বাসই করতে পারি না যে আপনি এই সিম্পল বা এই বেসিক ইকোনমিটা বুঝতে পারছেন না। আপনার কাছে টাকা আসছে only because ক্লায়েন্ট টাকা ইনকাম করছে। অ্যান্ড ক্লায়েন্ট যদি একজন ইউটিউবার, ক্রিয়েটার অথবা একজন বিজনেস যে তার অ্যাডস রান করছে তিনি হন, তাহলে অবভিয়াসলি সেই ভিডিও থেকে তাকে সেল জেনারেট করতে হবে, সেই ইউটিউবের ভিউজ আসতে হবে, সো দ্যাট সে অ্যাড রেভিনিউ আর্ন করতে পারে। বাট আপনার ফোকাস যদি শুধু এটাই হয় যে কীভাবে এই প্রজেক্টটা শেষ হবে, আমি আমার টাকা পেয়ে যাবো অ্যান্ড দেন টাটা বাই বাই, আমার তোমার কোনো খবর আর জানার ইচ্ছা নেই, তাহলে কিন্তু সেই ক্লায়েন্ট সেই আশানুরূপ রেজাল্ট পাবে না অ্যান্ড সেই কারণে আপনার কাছেও সে ফেরত আসবে না। সো ইন দ্য লং রান ইউ আর অ্যাকচুয়ালি লুজিং দ্য বিজনেস। সি, সাচ আ সিম্পল থিং। এত কিছু বললাম, এখন আসল কথা বলি। এন্ড অফ দ্য ডে আপনি যদি আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন, আপনার ফ্যামিলি সিচুয়েশন নিয়ে তৃপ্ত থাকেন, কন্টেন্ট থাকেন, দেন ইউ ডোন্ট নিড টু রান আফটার আদার সাকসেস। একদমই প্রভাবিত হবেন না কত মানুষ কত লক্ষ টাকা ইনকাম করলো, কে কোটিপতি হলো, কে কোন গাড়িতে চড়লো, কে তার ওয়াইফ, কে তার হাজব্যান্ডকে কি গিফট করলো। ডোন্ট ইভেন বদার অ্যাবাউট দ্যাট। একজন ফ্রিল্যান্সার রাত দিন কষ্ট করে, খেয়ে না খেয়ে, ঠিকমতো ঘুম না গিয়ে, যখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করে একটা লাক্সারি বিচ রিসর্টে সি ফেসিং ব্যালকনিতে বসে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দেয়, তখন সে যে হ্যাপিনেসটা ফিল করে সেটা কিন্তু বাইরে থেকে কোথাও ইনজেক্ট করে দেওয়া হয়নি, সেটা তার ভেতরে অলরেডি ছিল। কিন্তু এতদিন ধরে সেই হ্যাপিনেসটা, যেটা আমাদের সবার রিয়েল নেচার, সেটা ঢাকা পড়েছিল এই ডিজায়ারটা দিয়ে যে আমাকে বিচ রিসর্টে বসে কফিতে চুমুক দিয়ে দেন হ্যাপি ফিল করতে হবে। আমার মাথায় যদি এই বোঝাটা না থাকতো, দেন আমি ইনস্ট্যান্টলি রাইট হিয়ার রাইট নাও আই ক্যান বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। কিপ দ্যাট ইন মাইন্ড। সো আমি আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক ভ্যালু পেয়েছেন, এবং আপনি যদি একজন বিগিনার ফ্রিল্যান্সার হন কিংবা ফ্রিল্যান্সিং শুরু করবেন বলে ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটা সঠিক গাইডলাইন হিসেবে কাজ করবে। অ্যান্ড হোপফুলি পিয়ার প্রেশারে, সামাজিক প্রেশারে না এসে নিজের জন্য যেটা ভালো সেটা বুঝে শুনেই আপনি ডিসিশন নেবেন। আপনি যদি প্রিমিয়াম এডিটিং টিউটোরিয়ালস, স্টোরি টেলিং লেসন্স অ্যান্ড ফ্রিল্যান্সিং টিপস ফ্রিতে পেতে চান, বি শিওর টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। অ্যান্ড বোনাস হিসেবে পাবেন একদমই র, আনস্ক্রিপ্টেড, হার্ট টু হার্ট কনভারসেশন, যেটা আই এম শিওর আপনার লাইফের পারসেপশনে অনেক ডেপথ নিয়ে আসবে। সব শেষে বলতে চাই, আপনার হৃদয়ের সবচেয়ে সৎ জায়গা থেকে যদি কিছু চান, যে চাওয়াটা সমাজ দ্বারা প্রভাবিত নয়, যে চাওয়াটা কাউকে কিছু দেখানোর জন্য প্রভাবিত না, যে চাওয়াটা কাউকে কিছু প্রমাণ করার জন্য না, সত্যিকার অর্থে নিজের সৎ জায়গা থেকে যদি কিছু চান, then the whole universe will prove it to you that Shah Rukh was right.